নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিক সতীনাথ ভাদুরী রচিত ছোট গল্প চকাচকি। এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি। ধামদাহা হাটের চকাচকি। চকাচকি নামটি আমারই দেওয়া, যদিও সে নাম পরে জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল। প্রথম দর্শনেই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কথাটি, ঠাট্টা করে নয়, ভালোবেসে। হয়তো একটু ঈর্ষাও মেশানো ছিল এই নামকরণের সঙ্গে। অদ্ভুত অবস্থায় তাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমার সহকর্মী কানা মুসাফির লালের সঙ্গে তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রাজনৈতিক কাজের সূত্রে। মুসাফির লালই আমাকে নিয়ে গিয়েছিল ধামদাহা হাটের দুবে দুবেনির কুটিরে। তখন সেখানে ঘোড়ার দড়ি নিয়ে হাসি চেঁচামেচির মধ্যে পুরোদমে টাগ অফ ওয়ার খেলা চলছে। দড়ির একদিকে দুবেজি, অন্যদিকে দুবেনি আর অবাধ্য ঘোড়াটি। হ্যাঁ জোয়ান বলেই দুবেজি হঠাৎ দড়ি ছেড়ে দিল। দুবেনি একেবারে চিৎপাত, তবুও হাসি থামে না। দুবেজি নির্দোষিতার ভান করে। জানোয়ারেরা শুধু তোর দিকে, তোর সঙ্গে কি আমি পারি? তাই হারমোনে ছেড়ে দিলাম। দাঁড়াও না, তোমার জানোয়ারগিরি বার করছি। এর জের আরো চলতো কিনা জানি না। আমরা গিয়ে পড়ায় তখনকার মতো বন্ধ হয়ে গেল। ছাড় পোকা ভরা দড়ির খাটিয়াটি আমাদের জন্য বার করতে ছোটে তারা দুজনে। দুবেনির বয়স তখনই বছর 60। তবু কি সুন্দর দেবী প্রতিমার মতো চেহারা, যেমন রূপ তেমনি গায়ের রং, আর কি আপন করে নেওয়া ব্যবহার। আমার সবচেয়ে অবাক লেগেছিল বিয়ের 50 বছর পরও এই দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে। তাই নাম দিয়েছিলাম চকাচকি। বিশ্বনিন্দুক মুসাফির লালের পছন্দ হয়নি নামটি। কুটিলতায় ভরা তার ভালো চোখটি একটু টিপে ঠোঁটের কোণে একটা ইঙ্গিতের ছাপ ফুটিয়ে তুলে সে বলেছিল, চকাচকি না বলে চড়ুই চড়ুইনি বলুন এদের। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে বুড়ির। এখনো কি চমক, ছেঁদো কথার কি বাঁধুনি। দেখেন না, নেচে নেচে চলে, ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে চায় চড়ুই পাখির মতো। এই গাঁয়ের বুড়োদের কাছে শোনা যে একটা লোটা আর এই দুবেনিকে সম্বল করে 40 বছর আগে দুবেজি যখন এখানে প্রথম এসেছিল রোজগারের ধান্দায়, তখন এই হাটের মালিক বিনা সেলামিতে বাজারের মধ্যে ঘর তুলবার জন্য জমি দিয়েছিল, শুধু দুবেনির কোমরের লচক দেখে। সে বয়সে দুবেনি? মুসাফির লালকে থামিয়ে দিই। জানি তো তাকে, দুবেনির সম্বন্ধে অসুরে কথা বলা আমার খারাপ লাগছিল। সব জিনিসে সে খারাপের গন্ধ পায়। এরপর কতবার যে তাদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই। না গিয়ে কি নিস্তার ছিল? ওদিকে গিয়েও তাদের বাড়িতে যাইনি জানতে পারলে চকাচকি দুঃখিত হতো। শুধু আমি নই, এ অঞ্চলের প্রত্যেক রাজনীতিক কর্মীর বেলাতেই ওই একই নিয়ম, দল নিরপেক্ষভাবে। তার কুঁড়েতে যা জুটবে 4টি না খেলে রক্ষা নেই। না খাওয়ার রকম সকম দেখলে অতিথির কাপড় গামছার ঝুলিটি ছোঁ মেরে তুলে নিয়ে গিয়ে দুবেনি রাখবে রান্নাঘরে। যদি কোনোদিনও বলেছি অমুক গ্রাম থেকে এখনই খেয়ে আসছি, আজ আর খাবো না, অমনি দুবেজি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে। কিন্তু দুবেনি চুপ করে থাকবার পাত্রী নয়। বেতো টাট্টু ঘোড়াটার পিঠ থেকে চটের বোরাটা সে নেয় বাঁ হাতে, আর ডান হাত দিয়ে আমাকে ধরে টানতে টানতে উঠোনের মধ্যে নিয়ে গিয়ে হুকুম করে, বসো এই বোরাটার ওপর, বসে বসে দেখো আমি কেমন করে রুটি সেঁকি। তারপর দুবেজিকে লক্ষ্য করে বলে, মরদ দেখো, মান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলেন। থাকো, সবাই কি আর দুবেনি যে তোমার মানের কদর দেবে?
কতক্ষণ আর কথা না বলে থাকে দুবেজি। রাঁধবার সময় মেলা বকিস না, বুঝলি? মুখের থুতু ছিটকে অতিথির রুটির ওপর পড়বে। থামো থামো, অত আর থুতু ছিটকোয় না। এ কি তোমাদের মতো খৈনি গোঁজা মুখ যে কথা বললে থুতুর ভয়ে বাঘ পালাবে? বুঝলে বাবুজি, আমি এক এক সময় বুড়োকে বলি যে আমার সম্মুখে বসে বাজে বক বক না করে যদি সে হাটের মালিকের তরকারি খেতে বসে আকাশের সঙ্গে কথা বলে, তাহলে শাকসবজির পোকামাকড় দু চারটে মরে তামাক গোলা থুতুতে। তা কি শুনবে? যত গল্প ওর আমারই কাছে। নিজেরা না খেয়ে আমাদের খাওয়াতে দেখে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন তারা এত কষ্ট স্বীকার করে আমাদের জন্য? জবাব দিয়েছিল, আপনাদের সেবা করলে রামজি খুশি হবেন। তাকে খুশি না করতে পারলে আমাদের পাপ খণ্ডন হবে কি করে? এমন সরল নিষ্পাপ দম্পতিও পাপের ভয়ে আকুল। তাই রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়েও রাজনীতিক কর্মীদের জন্য নিজেদের যথা সর্বস্ব খরচ করে দেয়। শুনে আমার আশ্চর্য লেগেছিল, কিন্তু বিস্ময়ের অবধি রইল না যখন চকাচকি জেলে যাবার হুজুগ তুলল। তখন একটি রাজনীতিক আন্দোলনে জেলে যাবার হিড়িক উঠেছে দেশে। ঠাট্টা করে তাদের বলি, ভেবেছে যে জেলে গিয়েও তোমরা একসঙ্গে থাকবে? সে গুড়ে বালি, দুবেনীকে যে পাঠিয়ে দেবে মতিহারির মেয়েদের জেলে। রামজির মনে যা আছে তাতে হবেই, একগাল হেসে জবাব দিয়েছিল দুবেজি। রামজির মনে কি ছিল তিনিই জানেন। হিসেব গুলিয়ে দিল থানার দারোগা। দুবেনীকে যথাসময়ে পুলিশ জেলে ধরে নিয়ে গেল, কিন্তু ৭২-এ বুড়ো বলে দুবেকে গ্রেপ্তার করতে বারণ করলেন দারোগা সাহেব। সে পরিচিত প্রত্যেকের দুয়ারে গিয়ে মাথা কোটে দারোগা সাহেবের কাছে একটু তদবির করে তাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার জন্য। কিছুতেই কিছু হলো না। দিন কয়েক পরে দেখা গেল দুবেনী গভর্নমেন্টের কাছে মাপ চেয়ে মুচে লেখা লিখে দিয়ে বেরিয়ে এসেছে। এ নিয়ে একেবারে ঢিঢিক্কার পড়ে গেল। চড়ুইনির বেহায়াপনায় সবচেয়ে মর্মাহত হলো কানা মুসাফিরলাল। তার বিশ্বাস দুবেনী দুবেজিকে ছেড়ে না থাকতে পেরেই বেরিয়ে এসেছে, এই ৬৫ বছর বয়সেও। দুবেনী কারো ঠাট্টা বিদ্রুপের একটি কথারও জবাব দেয়নি, শুধু তার দৈনিক রামজির পুজো আগের চেয়ে ঘন্টা ২ বাড়িয়ে দিয়েছিল। আর দুবেজি ছেড়েছিল লোকজনের সঙ্গে মেলামেশা। আমার সঙ্গে দুবেজির অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি। নিমিখে মানয়ে যুগ করে দূর মানি, বাঙালি কবির এই পদটির মানে তাকে বুঝিয়ে হেসে জিজ্ঞাসা করি, দুবেনীরও কি তাই? প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে, রামজিরও কি সীতাজির জন্য এমনি হতো নাকি? সে কথা তো বলতে পারি না, তবে শ্রীকৃষ্ণের হতো রাধিকার জন্যে। আরে কিশুনজি ভগবানও যা, রামজিও তাই। আমি নাছোড় বান্দা আবারও জিজ্ঞাসা করলাম, জেলে এঁটো কাটার বাজবিচার নেই বলেই কি দুবেনী থাকতে পারলো না সেখানে? এত অপ্রতিভ দুবেজিকে এর আগে কখনো হতে দেখিনি। অনেকক্ষণ চুপ করে থেকে কাঁচু মাচু মুখে উত্তর দেয়, আপনার কাছে বলেই বলছি আসল কথাটা। জেলে গেলে পাপ মোচন হয় রামজির চোখে, সেই জন্যই আমাদের জেলে যাবার এত আকাঙ্ক্ষা। দুবেনী বলে যে জেলে গিয়ে পাপ খণ্ডন করতে হতো আমাদের দুজনকেই, কিন্তু তোমার কপালে যে রামজি তা লেখেননি। আমাদের দুজনের জীবন যখন একসঙ্গে গাঁথা, তখন আমার একার পাপ মোচনের চেষ্টায় কি হবে? তাই দুবেনী মাপ চেয়ে বেরিয়ে এসেছে। দুবেজির চোখ ছলছল করছে, হতাশার ছাপ চোখে মুখে সুস্পষ্ট, যেন একেবারে ভেঙে পড়েছে। গলার স্বর অন্যরকম হয়ে গিয়েছে। রামচন্দ্রজি যে কিছুতেই তাদের দোষ ক্ষমা করবেন না। তাদের মনের এক অজ্ঞাত দুয়ার খুলে গেল আমার কাছে। পুণ্য সঞ্চয়ের ইচ্ছে নেই, অথচ রামচন্দ্রজিকে খুশি করে পাপ মুক্তির আকাঙ্ক্ষা প্রবল। আবার পাপ মোচনের অনুষ্ঠানটি হওয়া চাই দুজনের একসঙ্গে, একার চেষ্টা নিষ্ফল হবে।
অদ্ভুত, আমাদের জটিল মন দিয়ে স্পষ্ট বোঝা যায় না তাদের সরল মনের যুক্তির ধারা, তবে তার বৈশিষ্ট্য স্বীকার না করেও উপায় নেই। দুবেজির মনমরা ভাব দিন দিন বেড়ে চলে এরপর থেকে। বয়সের জন্য শরীর ভেঙে পড়তে আরম্ভ করেছিল আগে থেকেই, এখন যেন আরো তাড়াতাড়ি খারাপ হতে লাগলো। রোজগারের কাজে কোনোদিনও বিশেষ মন তার ছিল না, তার পেট চালানোর জন্য যেটুকুনি সেইটুকুনি ছাড়া। বেতো টাট্টু ঘোড়াটার পিঠে চড়ে কাছাকাছি গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি, ছোলা, তামাক, সর্ষে কিনে এনে হাটের গোলাদারের কাছে বিক্রি করা, এই ছিল তার এতকালের পেশা। এখন সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয়। গোলাদারকে বলে দিল যে এই বয়সে ঘোড়ায় চড়ে বেরুনো আমার সামর্থ্যে কুলোয় না। গোলাদার জিজ্ঞাসা করে, তবে খাবে কি? দুবেজি উত্তর দেয় না, নিষ্প্রভ দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে। মুশকিল হলো দুবেনিরই, দুটি পেটের অন্ন জোগানো সোজা নয়। সে দূর গ্রাম থেকে মধ্যে মধ্যে ছুটে ছুটে আসে আমাদের কাছে 2-4টে টাকার জন্যে। আমরা সাধ্য মতোই দিই। যখন নিজেদের সাধ্যে কুলোয় না, তখন চকাচকির জন্য অন্য লোকের কাছেও হাত পাতি। আমাদের জন্য তারা অনেক করেছে এক সময়, তাদের অসময়ে একটুও করব না? কিন্তু এ মনের ভাব বেশি দিন রাখা গেল না, তাদের উপর আন্তরিক কৃতজ্ঞতা সত্ত্বেও। পরের জন্য লোকের কাছে হাত পাততে কতদিন আর ভালো লাগে? কিছুদিন পর এমন হলো যে দুবেনিকে দূর থেকে দেখলেই আমরা পাশ কাটাবার চেষ্টা করি। কানা মুসাফিরলাল একদিন বলেই ফেললো তাকে, এখানে কি টাকার গাছ আছে? আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমে কাজ চালাই। তোমাদের দেশ কোন জেলায়? কখনো বলো বালিয়া, কখনো বলো সারন, কখনো বলো ভোজপুর। কিছু বুঝেও তো পাই না। নিজেদের দেশে চিঠি লেখে না কেন টাকার জন্য? তিনকুলে কেউ নেই এমনও লোকও হয় নাকি পৃথিবীতে? দুবেনি শুনেও শোনে না মুসাফিরলালের কথা। আমাকে বলে, আপনাদের দুবেজি কি মানুষ ছিল, কি হয়ে গিয়েছে! আমার কথারও জবাব দেয় না আজ কদিন থেকে। কি সব বিড়বিড় করে বকে। মাঝে মাঝে টিনের চালের উপর উঠে বসে থাকে হাতুড়ি পেরেক নিয়ে, বলে বর্ষা আসছে, চাল মেরামত করছি। দুবের চেয়ে দুবেনির কথাই আমার বেশি মনে হয় তার বিষাদে ভরা মুখখানি দেখে। তাকানো আর যায় না সেদিকে। 72-এ ধরা বুড়োর জন্য 2টো টাকা দিয়ে তখনকার মতো নিষ্কৃতি পাই। তারপর মাসখানেক আর দেখা নেই দুবেনির। টাকা নিতে আসে না দেখে অস্বস্তিই লাগে। প্রত্যাশিত বিপদ না ঘটতে দেখলে হয় না একরকমের। মুসাফিরলাল সন্দেহ করলো যে হাটের বুড়ো জমিদার বাবু নিশ্চয়ই টাকা দিচ্ছে ওকে, পুরনো দিনের কথা মনে করে। ভালো চোখটি কৌতুকে ভরা। তোমরা শুধু দেশ দেশ করেই মরলে, আশপাশে দুনিয়ার পুরনো ইতিহাসের কতটুকু আর খবর রাখো? একদিন দুবেনি এলো চোখে জল নিয়ে। দুবেজির খুব অসুখ। কিছুদিন আগে হঠাৎ তার খেয়াল হয় যে দুবেনি বড় রোগা হয়ে গিয়েছে। তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখল, তারপর উঠে এসে এই কবজিটি আঙুলের বেড় দিয়ে মেপে বলল, তুই 1.5 আঙুল রোগা হয়ে গিয়েছিস, দাঁড়া দেখিয়ে দিচ্ছি পয়সা রোজগার করতে পারি কিনা। ঘোড়ার পিঠে বোরা চাপিয়ে বেরিয়ে গেল। কত মানা করলাম, মাথা কুটলাম পায়ে, শুনল না। সে বুঝ কি এখন আর আছে? বেশি দূরে যেতে হয়নি, পারবে কেন? ঘোড়াটাকে সন্ধ্যার সময় খালি পিঠে ঠুকঠুক করে ফিরে আসতে দেখেই আমার বুক কেঁপে উঠেছে। গোলাদারের কাছে গিয়ে কেঁদে পড়ি। সে লোক পাঠালো চারিদিকে। কিছুক্ষণ পরেই পুরানদাহার লোকেরা গরুর গাড়িতে করে দুবেজিকে পৌঁছে দিয়ে গেল আমার কাছে। তখন বেহুশ একেবারে, ঘোড়া থেকে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা তখনই আপনাদের এখানে নিয়ে আসি, কিন্তু গোলাদার বিসারি আর ডাক্তারকে ডেকে পাঠালি। ডাক্তারবাবু বললেন এখন নড়াচড়া করলে রুগী বাঁচবে না। তারপর থেকে তো চলছেই। চোখ খুলল 3 দিন পরে, জ্ঞানও তেমনি জ্ঞান।
ওই একরকমের জবুথবু অবস্থা, না পারে লোক চিনতে, না পারে কিছু বলতে, শুধু তাকায়, আমার দিকে তাকায়, কিন্তু আমাকেও চিনতে পারে না। মুখে দুধ দিলে বেশ ঢুকঢুক করে খায়। ডাক্তার বলেছে খাওয়াতে বেশি করে। ঘোড়াটাকে বিক্রি করে তো এতদিন ওষুধপত্র চলল। আপনাদের কাছে আসবার ফুরসতি পাই না রোগীকে ফেলে। আজ মুদির ছেলেটাকে বাবা বাছা বলে বসিয়ে এসেছি, কে জানে থাকবে কিনা এতক্ষণ। সেই জন্যই বাসে এলাম 1 টাকা খরচ করে। দুবেনির দুঃখের কাহিনী আর শেষ হয় না। বুঝলাম এখন দরকার টাকার, বেশি টাকার। মেয়ে মানুষের চোখে জল দেখলেই আমি কিরকম অভিভূত গোছের যেন হয়ে যাই। দুস্থ রাজনীতিক কর্মীদের সাহায্যের জন্য আমার কাছে একটি ফান্ড ছিল, তার থেকে 200 টাকা আমি দুবেনিকে দিলাম। তাকে বাসে চড়িয়ে দিয়ে যখন ফিরে এলাম, তখন মুসাফিরলাল সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছে। পাবলিকের টাকা এরকম না হোক খরচ করা, আর যে কেউ বরদাস্ত করুক সে কিন্তু করবে না। দুবে জেলে যায়নি, তার স্ত্রী মাপ চেয়ে বেরিয়েছে জেল থেকে। ওরা আবার রাজনৈতিক কর্মী হলো কবে থেকে? মুসাফিরলাল আমায় শাসিয়ে দিল যে আসছে মিটিং এ সে একটা হেস্তনেস্ত না করে ছাড়বে না। দিন 2-3 পরে দুবেজিকে দেখতে গেলাম তাদের বাড়িতে। বাড়ি মানে তো একখানি ঘর, ঘরের দেওয়াল, চাল সব কেরোসিন তেলের টিন কেটে, দুবেনির নিজের হাতের তৈরি করা। দোকান বলো, শোবার ঘর বলো, অতিথিশালা, ঠাকুর ঘর বলো, সবেরই মধ্যে সেই ঘরখানিকে ঘিরে কৌতূহলী দর্শকের ভিড় জমেছে। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি ঘরের যে কোনায় রঙিন কাগজের রথের মধ্যে রামজির মূর্তি আছে, তারই সম্মুখে একটি গরু দাঁড়িয়ে, সুন্দর নধর গাইটি। ঘরের মধ্যে খাটিয়ায় দুবেজি শুয়ে, চোখ বোজা। দুবেনি খাটিয়ার পাশে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে দুবের একখানা হাত ছুঁয়ে রয়েছে, ডান হাত গরুটির গায়ে, পুরুত মন্ত্র পড়ছে। গোদান করছে দুবেনি। দুবেজিকে ছুঁয়ে থেকে রামচন্দ্রজিকে বোঝবার প্রয়াস পাচ্ছে যে গোদান করেছে তারা দুজনে মিলে। পুরুত চলে গেলে দুবেনির কথা বলবার সময় হলো। দুবেজির আজ 2 দিন থেকে কোনো সাড়া নেই। বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের গোদান করবার, তাই আপনার দেওয়া 200 টাকা দিয়ে গরু কিনেছিলাম। জানি না এতেও রামজি আমাদের মতো পাপীদের ওপর কৃপা দৃষ্টি করবেন কিনা। ওই মুখে আগেও যেমন হাসি দেখেছি, এখনো তেমনি মুচকে হাসছেন। ও হাসি দেখলেই আমার ভয় ভয় করে, বুকের রক্ত হিম হয়ে আসে। আমাদের দুজনের সাপ মোচনের দরখাস্ত উনি নামঞ্জুর করেছেন বলেই বোধহয় এই দুষ্টুমির হাসি মুখে। বলছেন, পাপীর মুক্তি কি অত সোজা? দুবেনের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পাপ মোচনের চেষ্টা এদের একটা বাতিকের মতো দাঁড়িয়ে গিয়েছে। টাকা দিলাম ওষুধপত্রর জন্য, খরচ করে দিল গোদানে। আমারই ভুল, নগদ টাকা না দিয়ে ওষুধপত্র কিনে দেওয়া উচিত ছিল। এদের মনে নাগাল পাওয়া দেয়। দুবেজিকে ওই অবস্থায় ফেলে চলে আসতে মন সরল না, থেকে গেলাম সেখানে সেদিন। বুঝলাম যে দুবেজির আর দেরি নেই। সে রাত্রে আমি দুবেজির মাথার কাছে পাখা হাতে বসে ঢুলছি। আমি থাকায় দুবেনি একটু মনে বল পেয়েছে। সে হাত জোড় করে বসে আছে রামজির রথের সম্মুখে, ধ্যান করছে চোখ বুজে। পাপীদের দরখাস্ত নামঞ্জুর করা হাসিটি পাছে চোখে পড়বে ভেবে চোখ খুলতে সাহস পায় না। নিশুতি রাতের নিস্তব্ধতা হঠাৎ ভঙ্গ হলো কেরোসিন টিন দিয়ে তৈরি ছাপ্পরের উপর বৃষ্টি পড়ার শব্দতে। রামজিকে প্রণাম করে দুবেনি উঠে এলো, খাটিয়ার ওপর জল পড়ছে কিনা দেখতে। বৃষ্টি পড়বার সময় খাটিয়া মধ্যে মধ্যে সরাতে হয়। এখন বাবুজি আছে, 2 জন লোক না হলে খাটিয়া সরানো যায় না, তখন মাটির ভাঁড় রাখতে হয় খাটিয়ার উপর। ভাগ্যিস ও পাগল কদিন থেকে বেহুশ হয়ে আছে, নইলে এই রাত দুপুরেই হয়তো বাতি করতো হাতুড়ি পেরেক নিয়ে চালের ওপর উঠবার।
খাটিয়া সরানো হলো। কুপির মৃদু আলোতেও বোঝা গেল দুবেনি কাঁদছে। বাবুজি, বিপদের সময় তুমি যা করেছো সে ঋণ আমাদের গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো তৈরি করে দিলেও শোধ হবার নয়। আচমকা এই অলংকার বহুল কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম। এ তো দুবেনির স্বাভাবিক ভাষা নয়, অথচ কান্নার ফাঁক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কথা। এতক্ষণ ধরে জপে বসেও সে নিজের মনকে শান্ত করতে পারেনি। ঝড় বয়ে চলেছে মনের মধ্যে তার। আমাদের গায়ের চামড়া, আমাদের পাপ, আমার না বলে আমাদের বলা তাদের চিরকালের অভ্যাস। এখনকার এই বিহ্বলতার মধ্যেও সে অভ্যাসের ব্যতিক্রম হয়নি। খাটিয়ার ওদিক থেকে আমারই দিকে আসছে দুবেনি। শঙ্কা দ্বিধা চোখের জলেও ঢাকা পড়েনি। আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে দ্বিধা কাটিয়ে চোখের জল ছাপিয়ে আকুল মিনতি ফুটে উঠল সে চাউনিতে। বলতে চায় কিছু, অনুরোধ জানাতে চায়। বলো বলো, ভয় কি? আশ্বাসের ইঙ্গিত জানাই। তবু বলতে কি পারে? সব কথা কি বলা যায় সকলকে? অচৈতন্য দুবের দিকে আর একবার দেখে নিল দুবেনি। কে জানে, যদি তার কথা বুঝতে পারি। পাখা শুদ্ধ আমার হাতখানি সে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে। হে কি কাউকে বলবার কথা? তবু বলছি, তোমাকে ছাড়া আর তো কাউকে দেখি না বলবার মতো। একজন কাউকে যে বলতেই হবে। 40 বছর ধরে চেপে চেপে কথাটা একেবারে জমে পাথর হয়ে উঠেছে বুকের মধ্যে। তবু রামজি ক্ষমা করেননি আমাদের। ডাক্তারবাবু পরিষ্কার না বললেও ঘুরিয়ে বলেছেন যে রুগী আর 2-4 দিনের বেশি বাঁচবে না। আমিও সে কথা বুঝতে পেরেছি। সেই জন্য একটা কথা বলার দরকার হয়েছে তোমার কাছে। শুনে আমাদের কি মনে করবে তাও জানি, তবু বলছি, আমার কথা রাখতে হবে একটা। রাখবে? আগে কথা দাও, তবে বলবো। কথা দিলাম। শোনো, তবে বলি যে কথা বলিনি 40 বছর থেকে। পোড়ার মুখ। আমি দুবেজির নিকট আত্মীয়া। দুবেজির বউ ছিল, ছেলে ছিল, সব ছিল। তারা আমারও আপনার লোক। ফিরবার পথ জন্মের মতো বন্ধ হয়ে গেল জেনেও এসেছিলাম। যাক, সেসব ছেড়ে এসেছিলাম বলে দুঃখ নেই, আমার কথা বাদ দাও। কিন্তু নিজের ছেলে থাকতে তার হাতের জল না পেয়ে দুবেজি চলে যাবে, তা কি হয়? মুখে আগুনটুকু পাবে না? তবে আর লোকের ছেলে হয় কিসের জন্যে? ছেলের হাতের জল পেলে সে পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারে। আমার মন যে তাই বলছে। নিজের জন্য ভাবি না, আমার বরাতে যা লেখা আছে তাই হবে। কিন্তু ওর যে রাস্তা রয়েছে পাপ খণ্ডাবার। তুমি বাবুজি ওর ছেলেকে যেমন করে হোক নিয়ে এসো বাড়ি থেকে। শাহাবাদ জেলা, সাসারাম থানা, হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা। চিঠি দিলে আসবে না, ধরে আনতে হবে। আমি আছি জানলে আসবে না। বলে দিও মরে গিয়েছে, তাহলে এক যদি আসে। না করো না বাবুজি, আমাকে কথা দিয়েছ। সাংসারিক জীবনের সাথেও থাকি না, পাঁচেও থাকি না, তবু জড়িয়ে পড়লাম এদের নিভৃত পারিবারিক জীবনের সঙ্গে। দিন 3 পর শাহাবাদ জেলার এক গ্রামে গিয়ে দুবেজির ছেলের সঙ্গে দেখা করলাম। নাতিপুতিওয়ালা ঘোর সংসারী লোক। বাবা মৃত্যুশয্যায় শুনেও আমলই দিতে চায় না প্রথমটায়। রুক্ষ মেজাজ। তার মা বেঁচে আছেন কিনা জিজ্ঞেস করায় রুক্ষ স্বরে জানিয়ে দিল যে তিনি 35 বছর আগে স্বর্গে গিয়েছেন। স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের বাড়ির জেনানাদের সম্বন্ধে বাইরের লোকের কৌতূহল সে পছন্দ করে না।
বাবার কথা তার মনে নেই, তাই তাকে নিয়ে মাথাও ঘামাতে চায় না। বুঝলাম যে এতদিনকার ভুলে যাওয়া পারিবারিক কলঙ্কটাকে নিয়ে সে আর ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছে না। তাদের সেই আত্মীয়টি মারা গিয়েছে এই মিথ্যা সংবাদটি পেয়েও তার মন ভিজল না। তখন আমি অন্য রাস্তা নিলাম। দুবেজি সেখানে একজন মস্ত লিডার, এ খবর শুনে একটু যেন তার উদাসীনতা কাটল। তখন ছাড়লাম ব্রহ্মাস্ত্র। দুবেজি সেখানে বাড়ি ঘর দর করেছে, বাজারের ওপর দোকান। তুমি না গেলে সেসব সাধভূতে লুটে পুটে খাবে, সেগুলো বিক্রি করে আসবার জন্য তো তোমার যাওয়া দরকার। বাড়ি কি খাপড়ার? না, টিনের। মিথ্যে বলিনি। বাড়ি যে কেরোসিনের টিন দিয়ে তৈরি, শুধু সেই কথাটি খুলে বললাম না। এই ওষুধেই কাজ হলো। তাকে সঙ্গে নিয়ে এক সন্ধ্যায় যখন ধামদাহা হাটে পৌঁছলাম, তখন দুবেজির শবদেহ বার হচ্ছে। কানা মুসাফিরলালের ব্যবস্থা ত্রুটিহীন। আশপাশের গ্রামের রাজনৈতিক কর্মীদের সে ডাকিয়ে এনেছে। বিস্তর লোক জমেছে। নিশান, শোভাযাত্রা, অ্যাসিটিলিন আলো, যেমন হওয়া উচিত তার চেয়েও অনেক বেশি। আমাদের দেখেই মুসাফিরলাল এগিয়ে এলো। তাকে আলাদা করে দূরে নিয়ে গিয়ে বলে দিলাম যে এ হচ্ছে দুবেজির ছেলে, তাকে যেন কিছু গোলমেলে কথা না জিজ্ঞাসা করা হয়। ছেলে? মুসাফিরলাল অবাক হয়ে গেল। তারপর চাপা গলায় আমাকে শোনালো দুবেজির মৃত্যুর চেয়েও চাঞ্চল্যকর খবর। দুবেনি পালিয়েছে। আমি এখানে এসেছিলাম পরশু রাতে তোমার খোঁজে, তখনও দুবেনি ছিল। আমাকে রুগীর কাছে বসিয়ে সে একটা ছুতো করে বাইরে যায়, আর ফেরেনি। বুঝলে ব্যাপারটা? বিদেশে এক কানা করিও না নিয়ে যে রোজগারের ধান্দায় আসে, সে কি কখনো বউকে সঙ্গে করে নিয়ে আসে? প্রথমে এসে মাথা গোঁজবার মতো একটা জায়গা করে নিয়ে তবে না লোকে বউ আনে। আমি চিরকাল বলেছি। তার কথা শেষ পর্যন্ত শোনবার উৎসাহ তখন আমার নেই। বুঝলাম যে মুসাফিরলাল এখানে আসায় দুবেনি হাতে স্বর্গ পেয়েছিল। সে না এলে রুগীকে একেবারে একা ফেলে বোধহয় দুবেনি পালাতে পারত না। মুসাফিরলাল এখনো বোধহয় ভাবছে যে সে পালিয়েছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে। কিন্তু আমি তো জানি দুবেকে মৃত্যুশয্যায় ফেলে চলে যাবার সময় তার বুক ফেটে গিয়েছে। তবু নিজেকে নিশ্চিহ্ন করে মুছে ফেলে দিয়ে সে দুবের একার পাপ মোচনের ব্যবস্থা করে গিয়েছে। একটা ছোট্ট নদীর ধারে শ্মশান ঘাট। ভাদ্র মাস। শ্মশান ঘাটের কাছটুকু ছাড়া প্রায় সর্বত্রই জলে ভরা। চিতা জ্বলছে। আলো পড়ে ওপারের অন্ধকারের বুকে কাশফুলের চুনকাম বেশ স্পষ্ট হয়ে উঠেছে। দুবেজি ছেলে একটিও কথা বলেনি এখনো পর্যন্ত। বোধহয় বাড়ি দেখে হতাশ হয়েছে। সকলেই চুপচাপ। হঠাৎ ওপারের কাশবন নড়ে উঠল। চুনকামের মধ্যে যেন একটু ফাঁক, স্পষ্ট দেখা যায় না কিছুই। কাশের সমুদ্রের মধ্যে খসখসানির ঢেউটা মিলিয়ে গেল। বুঝলাম, হয়তো আমার সন্দেহ মাত্র, ভুলও হতে পারে, কে জানে। সকলেই সেই দিকে তাকিয়ে, দুবের ছেলেও। মুসাফিরলাল বলে, শিয়াল টিয়াল হবে বোধহয়। তাকিয়ে দেখি তার ভালো চোখটির ওপর চিতার আলো পড়েছে, দরদে ভরা। তার পরিচিত কুটিল দৃষ্টি গেল কোথায়? সেও বুঝেছে আমি যা বুঝেছি। শিয়ালের কথা তুলেছে যাতে বাকি সকলে আর ও নিয়ে মাথা না ঘামায়, ওদিকে আর না তাকায়। এই প্রথম কানা মুসাফিরলালকে খুব ভালো লাগলো, তার ভালো চোখের চাউনিটিকেও।
শুনলেন সতীনাথ ভাদুরী রচিত ছোট গল্প চকাচকি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।